টি.এস. এলিয়ট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তো দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই প্রবন্ধটি টি.এস. এলিয়ট 1921 সালে লিখেন এবং এটা হচ্ছে 17 শতাব্দীর যে মেটাফিজিক্যাল কবিরা ছিলেন, যেমন ধরো জন ডান, জর্জ হারবার্ট, তারপরে অ্যান্ড্রু মার্ভেল, এদের যে কবিতার গুরুত্ব নতুনভাবে তুলে ধরেন আর কি টি.এস. এলিয়ট তার বইতে, এবং আগের সমালোচকদের ভুল ধারণা ভাঙেন। ঠিক আছে, টি.এস. এলিয়ট দেখাতে চান যে মেটাফিজিক্যাল কবিরা শুধু আবেগপ্রবণ নন, তারা গভীরভাবে বুদ্ধিবৃত্তিকও। তাদের কবিতায় চিন্তা ও অনুভূতির একতা দেখা যায়। অন্যদিকে তিনি জন মিল্টন এবং জন ড্রাইডেনের মতো পরবর্তী কবিদের সমালোচনা করেন, কারণ তারা এই একতা হারিয়ে ফেলেন। ঠিক আছে, এরপর দেখো মেটাফিজিক্যাল কবিতা কি, এই সম্পর্কে যদি আমি বলি, মেটাফিজিক্যাল কবিতা হচ্ছে গভীর বুদ্ধিবৃত্তিকতা, যুক্তি ও তর্কের ব্যবহার, বিজ্ঞান ও দর্শনের ধারণা, অদ্ভুত ও চমকপ্রদ উপমা, কনসেপ্ট, অনুভূতি ও চিন্তার মিশ্রণ। উদাহরণ, জন ডান প্রেমকে শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়েও ব্যাখ্যা করেন। আবার ধরো এই যে প্রবন্ধের মূল ধারণা হচ্ছে ইউনিফাইড সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, মেটাফিজিক্যাল কনসেপ্ট, চিন্তা ও অনুভূতির মিশ্রণ, সহজ ভাষার ব্যবহার, অভিজ্ঞতার বৈচিত্র্য, এই বিষয়গুলো এই বইতে রয়েছে। তো আমরা যদি দেখি ইউনিফাইড সেন্সিবিলিটি মানে একীভূত সংবেদনশীলতা, এটি এলিয়টের প্রধান ধারণা। 17শো শতাব্দীর কবিরা একসাথে চিন্তা ও অনুভব করতে পারতেন। তাদের কাছে চিন্তা ও অনুভূতি আলাদা ছিল না। এলিয়ট বলেন, ডানের কাছে চিন্তা ও একটি অভিজ্ঞতা ছিল। ডানের ক্ষেত্রে মানে জন ডানের ক্ষেত্রে চিন্তা মানেই অনুভব, দুটো একসাথে কাজ করে। ঠিক আছে, দেখো ইউনিফাইড একীভূত মানে সেন্সিবিলিটি, একীভূত সংবেদনশীলতা অর্থাৎ হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে চিন্তা ও একটা অনুভূতি, এই দুইটা একত্রে কাজ করে। তো চিন্তা এবং অনুভূতি এই দুইটাই নিয়েই আর কি কবিতার ভিতরে উল্লেখ করতেন জন ডান, এই বিষয়টা বলছে। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, সংবেদনশীলতার বিচ্ছিন্নতা, এটি এলিয়টের সবচেয়ে বিখ্যাত ধারণা। তো 17 শতাব্দীর পর চিন্তা ও অনুভূতির মধ্যে বিচ্ছেদ ঘটে। কবিরা হয় শুধু আবেগপ্রবণ, নয়তো শুধু বুদ্ধিবৃত্তিক হয়ে পড়েন। মানে এই দুইটা জিনিস আলাদা করে ফেলে, তারা চিন্তা এবং আবেগ বা অনুভূতিকে আলাদা করে লেখা শুরু করে। হয় তারা চিন্তার মাধ্যমে লেখে অথবা অনুভূতির মাধ্যমে। ঠিক আছে, তারা এই একত্রীকরণটা করতে পারে নাই। তো এলিয়ট এই অবস্থাকে বলেন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এটি শুরু হয় জন মিল্টন এবং জন ড্রাইডেনের সময় থেকে। ঠিক আছে, তো আমরা যদি দেখি 3 নম্বর বিষয়বস্তু মেটাফিজিক্যাল কনসেপ্ট, মেটাফিজিক্যাল উপমা। মেটাফিজিক্যাল কবিরা অদ্ভুত ও গভীর উপমা ব্যবহার করেন। উদাহরণ যদি আমি দেখি, জন ডানের একটা উদাহরণ ছিল এ ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং কবিতায়, যে প্রেমিক প্রেমিকাকে কম্পাসের সাথে তুলনা করেছেন। যে প্রেমিক প্রেমিকা হচ্ছে কম্পাসের দুই সাইড, যেটা একটা না একটা সময় একত্রে মিলিত হবেই। তো তিনি এইটার উদাহরণ দিয়েছে। তারপর বৈশিষ্ট্য হচ্ছে একেবারে ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। তারপরে যেমন মানুষ আর কম্পাসের মধ্যে তুলনা, এটা একটা ভিন্ন জিনিস। তারপরে জন ডানের কিন্তু আরেকটা কবিতা আছে যে গুড মরো, সেখানে কিন্তু ওই যে দুই গোলার্ধের কথা বলা হয়েছে, দুইজন ব্যক্তিকে দুইটা গোলার্ধের কথা বলা হয়েছে, এবং সেই দুইটা গোলার্ধ একত্র হয়ে একটি পৃথিবী তৈরি করবে, এরকম একটা কাহিনী ছিল। এগুলো কি একদম ভিন্ন জিনিস না? তো বোঝার জন্য চিন্তা করতে হয়, কবিতাকে গভীর করে তোলে। দেখো মেটাফিজিক্যাল কনসেপ্টগুলোর বৈশিষ্ট্য কি, এইগুলো হচ্ছে একেবারে ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, আর এগুলো বোঝার জন্য আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আমরা হঠাৎ করে কিন্তু বুঝবো না যে কবি আসলে কি বলতে চাইছেন। তারপর কবিতাকে খুব গভীর করে তোলে। আমরা যদি ফার্স্ট ইয়ারের গুড মরো কবিতাটা দেখি, ওটা কিন্তু খুব গভীরভাবে বুঝতে হয়েছিল আমাদেরকে। ঠিক আছে, তো ওইটাই আসলে একটা বেস্ট উদাহরণ। তারপর সেকেন্ড ইয়ারে জন ডানের যে এ ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং, ওটাও একটা বেস্ট উদাহরণ। চিন্তা ও অনুভূতির মিশ্রণ, মেটাফিজিক্যাল কবিরা অনুভূতিকে যুক্তির মাধ্যমে প্রকাশ করেন, চিন্তাকে অনুভূতির মতো করে উপস্থাপন করেন, ফলে তাদের কবিতা হয় গভীর ও জটিল।
সহজ ভাষার ব্যবহার, তারা সাধারণ ও কথ্য ভাষা ব্যবহার করেন কিন্তু সেই ভাষায় জটিল ভাব প্রকাশ করেন, তাই তাদের কবিতা সরল হলেও গভীর, বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী। অভিজ্ঞতার বৈচিত্র্য, এলিয়ট বলেন তারা একসাথে বিভিন্ন বিষয় প্রকাশ করতে পারতেন: প্রেম, ধর্ম, দর্শন, বিজ্ঞান। আমি আবারও বলছি, এলিয়ট বলেন তারা একসাথে মানে মেটাফিজিক্যাল পোয়েটরা একসঙ্গে বিভিন্ন বিষয়ে প্রকাশ করতে পারতেন, যার ভিতরে ছিল প্রেম, ধর্ম, দর্শন, বিজ্ঞান। ঠিক আছে, তাদের চিন্তা শক্তি ছিল অনেক বিস্তৃত। পরবর্তী কবিদের সমালোচনা তিনি করেন আমাদের যে টি.এস. এলিয়ট। তো এলিয়ট বলেন যে জন মিল্টন এবং জন ড্রাইডেন এদেরকে নিয়ে মানে টি.এস. এলিয়ট আসলে জন মিল্টন এবং জন ড্রাইডেনকে নিয়ে সমালোচনা করেন, কারণ তারা চিন্তা ও অনুভূতিকে আলাদা করে ফেলেন এবং তাদের কবিতায় ঐক্য কমে যায়। এই যে প্রবন্ধটি হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, এই প্রবন্ধটির গুরুত্ব সম্পর্কে যদি আমি বলি তাহলে আমরা দেখব যে এই প্রবন্ধটি গুরুত্বপূর্ণ, কারণ মেটাফিজিক্যাল কবিদের নতুনভাবে মূল্যায়ন করা হয়, নতুন ধারণা দেয়, ইউনিফাইড সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, আধুনিক সাহিত্য সমালোচনায় প্রভাব ফেলে। ঠিক আছে, তারপর দেখো, টি.এস. এলিয়ট দেখিয়েছেন যে প্রকৃত কবিতা হলো চিন্তা ও অনুভূতির একতা। মেটাফিজিক্যাল কবিরা যেমন জন ডান এই একতা বজায় রেখেছেন, কিন্তু পরবর্তী কবিরা তা হারিয়ে ফেলেছেন। আর শেষ কথা যদি আমি বলি, সেরা কবিতা সেইটি যেখানে চিন্তা ও অনুভূতি একসাথে মিশে থাকে। এটাই টি.এস. এলিয়ট প্রকাশ করতে চেয়েছেন যে মেটাফিজিক্যাল কবিতায় চিন্তা এবং অনুভূতি থাকবে, গভীরতা থাকবে, মানুষকে বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। আর তিনি বলছেন যে জন ডান আমাদের যে লেখক, মেটাফিজিক্যাল পোয়েট বিখ্যাত, তো তিনি করছেন কি চিন্তা ও অনুভূতি একত্রীকরণ করছে, কিন্তু তার পরবর্তী যে লেখকরা জন মিল্টন, জন ড্রাইডেন এরা কিন্তু এই চিন্তা ও অনুভূতিকে আলাদা করে ফেলেছেন, একত্রে রাখতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন যে মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, এবং এইটা আসলে জন ডান খুব ভালোভাবে লিখেছেন এবং জন ডান এর কবিতা আমরা বুঝতে পারি। আর তার পরবর্তী কবিরা আবার এই যে বিষয়গুলো এগুলো আলাদা করে ফেলেছে, মেটাফিজিক্যাল পোয়েমগুলোর যে বিষয়গুলো ছিল চিন্তা ও অনুভূতি একত্রে না রেখে তারা আলাদা করে ফেলেছে। এই বিষয়টাই আর কি টি.এস. এলিয়ট আমাদের সামনে ব্যাখ্যা করেছেন বা উপস্থাপন করতে চেয়েছেন, এজন্যই তিনি এই প্রবন্ধটি লিখেছেন। এটি হচ্ছে আমাদের অনার্স 4th ইয়ারের লিটারারি ক্রিটিসিজমের একটি বিষয়। তো আমি আশা করি বুঝতে পারছো, সহজ ভাষায় আমি বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, 2টা কোশ্চেন আসবে, 2টা। হ্যাঁ, তাই একটু বুঝে শুনে পড়ো, বুঝলে কিন্তু লিখতে সুবিধা হবে।